ইফতার বাংলাদেশের বর্তমানে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। রোজার সময় প্রায় প্রত্যেকটা সংগঠনই বিভিন্নভাবে বা প্রতিষ্ঠানই বিভিন্নভাবে ইফতারের আয়োজন করে। এটা আমাদের কালচারের একটি অংশ বর্তমানে। তো সেই জায়গা থেকে ডিরেক্টরস গিল্ডেরও ধারাবাহিকভাবে ইফতারের আয়োজনের ইতিহাস আছে। তো আমি গত বছর যখন এই ডিরেক্টরস গিল্ডের সভাপতি নির্বাচিত হই, তখন আমরা প্রথম ইফতারটা করেছিলাম এবং অভিষেক অনুষ্ঠান করেছিলাম একই সাথে। তো সেই ধারাবাহিকতায় এবার আমরা একটু ছোট বা অল্প পরিসরেই এবার আয়োজন করেছি, যেহেতু অভিষেকের ব্যাপারটা নাই এখানে। শুধুমাত্র যারা ডাইরেক্টরস গিল্ডের সদস্যরা আছেন এবং আমাদের কিছু আমন্ত্রিত অতিথি আছেন, তার মধ্যে সাংবাদিক ভাই বোনেরা আছেন এবং বিভিন্ন যে সংগঠনগুলো আছে যারা আমাদের সাথে কাজ করে সারা বছরব্যাপী, তাদেরকে আমরা এটাতে আমন্ত্রণ জানিয়েছি। তো এটা যে খুব বড় আয়োজন বা বিশেষ কিছু তা না। সেটার আগে আমি একটু বলি যে গত এক বছরে আমরা ডিরেক্টরস গিল্ডের জন্য কী করলাম। সেটা নিশ্চয়ই আগে যারা এখানে আপনারা যে সাংবাদিকরা ছিলেন, যখন আমি নির্বাচিত হই তখন আপনাদের কাছে আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের মাধ্যমে আমাদের ডাইরেক্টরস গিল্ডের কাছে। সেই প্রতিশ্রুতিগুলোর ম্যাক্সিমামই আমরা গত এক বছর কাজের মাধ্যমে সেটা পূরণ করেছি। কিছু কাজ বাকি আছে। তো এখন এই যে আগামী এক বছর, সেই এক বছরের মধ্যে আমরা চাচ্ছি একটা কল্যাণমূলক তহবিল গঠন করা, যা ডিরেক্টরস গিল্ডের যে নির্মাতারা আছে তাদের কল্যাণের জন্যে, তাদের চিকিৎসার জন্যে, তাদের ফ্যামিলির সাহায্যের জন্যে এটা ব্যয় করা হবে। সেই লক্ষ্যে আমরা আগামী একটা বছর কাজ করব। আর বিগত এক বছরে আমরা কিছু এমইউ সই করেছি কতগুলো সরকারি মন্ত্রণালয়ের সাথে। তার মধ্যে পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমরা একটা এমইউ সই করেছি এবং পর্যটনের যত হোটেল মোটেল আছে এবং যে জায়গাগুলো আছে সেখানে আমরা যাতে সুবিধাজনকভাবে শুটিংয়ের সুবিধা পায় নির্মাতারা, সেটা আমরা লক্ষ্য রেখেছি। বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে আমরা একটা চুক্তি স্বাক্ষর করেছি এবং সেই চুক্তিতে আপনারা জানেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশের যে কোনো রেল স্টেশনে বাংলাদেশের নির্মাতারা, ডাইরেক্টরস গিল্ডের সদস্যরা খুব কম রেটে একটা নামমাত্র একটা মূল্যে এটা শুটিং করার সুবিধা পাবে। আর কক্সবাজারে যে ইয়েটা ছিল শুটিং করার যে সুবিধাটা, সেটা এখনও বিদ্যমান আছে এবং কিছু হাসপাতালের সাথে এবং প্রতিষ্ঠানের সাথে আমরা চুক্তি করেছি যাতে সেখানে নির্মাতারা কম পয়সায় এবং অনেক ক্ষেত্রে অনেক বড় ডিসকাউন্টের মাধ্যমে তারা চিকিৎসাগুলো করতে পারে। এই হচ্ছে ডাইরেক্টরস গিল্ডের গত এক বছরের কাজের হিসাব। আরেকটা বড় কাজ আমরা করেছি, আমাদের যে রেজিস্ট্রেশন যেটা অনেক দিন ধরে আটকে ছিল, প্রায় 15 বছরের যে রেজিস্ট্রেশনের সেই জট আমরা খুলেছি। 2025 সাল পর্যন্ত আমাদের ডাইরেক্টরস গিল্ড অফ বাংলাদেশ পুরোপুরিভাবে রেজিস্ট্রেশন নবায়ন করা আছে। এটি একটি। ঈদের যে সমস্ত কাজগুলো হচ্ছে তার মধ্যে একটা বিশেষ ধারাবাহিক নাটক খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল, সেটার নাম হচ্ছে দেনা পাওনা। এটা খুবই রিসেন্টলি শেষ হয়েছে দেনা পাওনা সিরিজটি, কিন্তু ঈদ স্পেশাল হিসেবে 7 পর্বের একটি ধারাবাহিক তৈরি করা হয়েছে দেনা পাওনা নামে, ঈদ স্পেশাল। সেটা সিনেমাওয়ালা ব্যানারেই মুক্তি পাবে। আর বেশ কিছু নাটকে আমি অভিনয় করেছি যেগুলো ইউটিউবে এবং টেলিভিশন দু জায়গাতেই মুক্তি পাবে। তার মধ্যে রাফাত মজুমদার রিঙ্কুর কিছু নাটক আছে যেগুলো ঈদ উপলক্ষে তৈরি করা হয়েছে। আরও রঙ্গন এন্টারটেনমেন্টের আরও 2-1টা নাটক আছে যেটা ঈদ উপলক্ষে তৈরি করা হয়েছে। এবং রায়হান রাফির যে চলচ্চিত্র প্রেশার কুকার, এটার মধ্যে আমি অভিনয় করেছি। এই ছবিটা এবার ঈদে মুক্তি পাচ্ছে। সাকিবের সাথে আমি অনেকগুলো সিনেমা করেছি, সেটা ঈদের ছবিও করেছি, ঈদের বাইরের ছবিও করেছি। তো প্রেশার কুকারের ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে এটি একটি সুন্দর গল্পের ছবি। এটাকে গল্পই এটার হিরো। এখানে নায়ক নায়িকা কে আছে সেটা খুব একটা জরুরি বিষয় না, কিন্তু চরিত্রগুলো হলো জরুরি। যে চরিত্রগুলোতে রায়হান রাফি যে চরিত্রগুলো নিয়ে খেলেছে, সেই চরিত্রগুলো প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ছোট পাঠক আর বড় পাঠক, চলচ্চিত্রটার সাথে প্রতিটি
চরিত্র একদম সংশ্লিষ্ট, এবং সিনেমাটোগ্রাফিটা যেটা হয়েছে সেখানেও একটি চরিত্র থেকে আরেকটা চরিত্রের যে ট্রান্সফরমেশন, একটা থেকে আরেকটা যে যাওয়া, সেই যে জায়গাগুলো, এগুলো অত্যন্ত কষ্টসাধ্যভাবে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা বহু পরিশ্রম করেছি, যারা এই ছবিটাতে অভিনয় করেছে প্রত্যেকে ভীষণভাবে পরিশ্রম করা হয়েছে। যেহেতু গল্প প্রধান একটি ছবি, আমরা আশা করি যে এই ছবিটি দর্শকপ্রিয়তা পাবে। এখানে যে সিনেমাগুলো হচ্ছে, গত কয়েক বছর ধরে এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে যে ভায়োলেন্সের ছবি বা অতিরিক্ত মারামারি, হিংস্রতার ছবি এখানে হিটও হচ্ছে, কিন্তু এটাই তো মূল চলচ্চিত্র না আমাদের। কিন্তু পাশাপাশি গত ঈদে বা তার আগেও যদি লক্ষ্য করা যায়, দুই একটা ছবি কিন্তু ওখান থেকে খুব সুন্দরভাবে ব্যবসা করে বেরিয়ে গেছে। বিশেষ করে যে লাশ নিয়ে যে একটা ছবি হয়েছিল, যেটা বুবলি আর রাজ যে ছবিটা করে, দেয়ালের দেশ সুস্থ ধারার একটি ছবি, উৎসব সুস্থ ধারার একটি ছবি। এই চলচ্চিত্রগুলোতেও তো মানুষ দেখেছে। তার মানে শুধুমাত্র যে ভায়োলেন্সের ছবি দেখেছে তা তো না, এবং আমাদের মূল চলচ্চিত্রটা কিন্তু ভায়োলেন্সের চলচ্চিত্র না। আমরা যে ভায়োলেন্সের চলচ্চিত্র যেগুলো দেখছি, যেটাতে আমি অনেক ক্ষেত্রে আমি নিজেও অভিনয় করছি, কিন্তু এগুলো তো আমাদের দেশের ছবি না, কোনোটাই আমাদের গল্প না। তো গল্পটা যদি আমাদের হয়, উপস্থাপনাটা যদি আমাদের হয়, তাহলে দর্শক পছন্দ করবে না। কারণ আমাদের ছবি যুগ যুগ ধরে পছন্দ করার ইতিহাস আছে। সুতরাং এখনও ভালো করে যদি গল্প বলা যায়, তাহলে দর্শক অবশ্যই পছন্দ করবে। নাটকের ক্ষেত্রে যে বর্তমানে ট্র্যাডিশনটা দেখা যাচ্ছে, যে ফ্যামিলি ড্রামার প্রতি ঝোঁক এসে গেছে মানুষের, ফ্যামিলি ড্রামাগুলো সর্বক্ষেত্রে প্রশংসিত হচ্ছে। সুতরাং সিনেমার ক্ষেত্রেও সিনেমার দর্শক আর নাটকের দর্শক যে আলাদা তা না। যে দর্শকরা নাটক দেখছে সারা বছর, ঈদের সময় যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, এই দর্শকরা আবার সিনেমা হলে গিয়েও সিনেমা দেখছে। সুতরাং আমি বলবো যে দর্শকের রুচির ক্ষেত্রে বা আমাদের যে গল্পগুলো, সামাজিক গল্পের যে চাহিদা, সেটা চিরদিন ছিল, আছে, থাকবে। আমাদের নাটক দেখবার অনুরোধ করব আপনাদের মাধ্যমে, বাংলা চলচ্চিত্র দেখবার অনুরোধ করব আপনাদের মাধ্যমে, এবং দেশি যে শিল্পী, দেশি যে নির্মাতা, তাদেরকে নিয়ে যেতে আমরা গর্ববোধ করতে পারি এমনভাবে আপনারা সংবাদগুলো প্রচার করবেন। এবং আপনাদের সকলকে, আপনাদের যত দর্শক আছে, আমাদের যত শুভানুধ্যায়ী আছে, প্রত্যেককে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ধন্যবাদ। ঈদ মোবারক।